নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার। খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জট কাটেনি এখনও। দীর্ঘ টালবাহানা, দফায় দফায় মিটিংয়ের পর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে ইন্ডিয়ান সুপার লিগ শুরুর দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে এখনও পর্যন্ত আইএসএল এর কোনো ব্রডকাস্টিং পার্টনার পায়নি আইএফএফ। আগ্রহী সংস্থাগুলি যাতে বিড জমা দিতে পারে তাই আরও এক ধাপ এগোলো ফেডারেশন। আইএসএল এর সম্ভাব্য সূচি ঘোষণা করলো তারা। উদ্বোধনী ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট বিপক্ষে কেরল ব্লাস্টার্স। 4 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ। 17 মে পর্যন্ত চলতে পারে এই লিগ। সিঙ্গল লেগে হোম ও অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে মোট 91টি ম্যাচ। প্রথম ম্যাচে যুব ভারতের স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান ও কেরল ব্লাস্টার্স। তবে কলকাতার ডার্বির জন্য এখনও কিছুদিন অপেক্ষা করে থাকতে হবে ফুটবল প্রেমীদের। সম্ভাব্য সূচি অনুযায়ী 3রা মে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। কলকাতার বিবেকানন্দ যুব ভারতে ক্রীড়াঙ্গনেই আয়োজিত হবে এই ম্যাচটি। এই সূচি অনুযায়ী আইএসএল এর শেষ ম্যাচ খেলা হবে 17 মে। ওই ম্যাচে নামবে চেন্নাইয়ান এফসি ও বেঙ্গালুরু এফসি। জানা গিয়েছে প্রতিদিনই 2টো করে ম্যাচ থাকবে। তবে এই সূচিটি এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। ক্রিকেটের পর এবার ফুটবল বিশ্বকাপে বয়কটের হুমকি। ক্রিকেট বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বয়কটের হুমকি দিচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ফুটবল বিশ্বকাপ বয়কটের দাবি তুলছে 3টি দেশ। আমেরিকায় খেলতে যেতে চাইছে না তারা। নেপথ্যে আমেরিকা ফুটবল বিশ্বকাপে আর 5 মাসও কিন্তু বাকি নেই। 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। এবার আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে হবে এই প্রতিযোগিতা। বিশ্বকাপের 174টি ম্যাচের মধ্যে 74টি হবে আমেরিকায়। কিন্তু ট্রাম্পের অভিবাসন নীতি, ভিসা নীতি, সেদেশের সুরক্ষা এবং সর্বোপরি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টা নিয়ে উদ্বিগ্ন বেশ কিছু দেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নীতি। 1 দশক আগে ফিফার স্বাধীন পরিচালন কমিটির চেয়ারম্যান ছিলেন মার্ক পিয়েত। সুইজারল্যান্ডের এই আইনজীবী সম্প্রতি ফুটবল প্রেমীদের আমেরিকায় যেতে নিষেধ করেছেন। এক সাক্ষাৎকারে আমেরিকা থেকে দূরে থাকার আর্জি জানিয়েছেন পিয়েত। কারণও ব্যাখ্যা করেছেন তিনি। আমেরিকায় ঢুকতে গেলে সীমান্তে হেনস্থার কথাই তুলে ধরেছেন মার্ক পিয়েত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনোর সম্পর্ক খুব ভালো। ট্রাম্পকে শান্তি পুরস্কারও দিয়েছে ফিফা। অনেকেই বলছেন ইনফান্টিনোর সঙ্গে ভালো সম্পর্কের কারণেই আমেরিকায় বিশ্বকাপের টিকিটের আকাশ ছোঁয়ার দাম রাখা হয়েছে। বহু অভিযোগের পরেও ফিফা রাটি পর্যন্ত কাড়েনি। এই পরিস্থিতিতে পিয়েতের বক্তব্যকে সমর্থন করেছেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। বলেছেন আমেরিকায় বিশ্বকাপ বয়কট করা উচিত। এই সমস্যার মাঝে লাগাতার গ্রিনল্যান্ড দখলের আওয়াজ তুলছেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড চায় ডেনমার্কের সঙ্গে থাকতে, ফলে ডেনমার্কের সঙ্গেও আমেরিকার দূরত্ব বাড়ছে। বিশ্বকাপ রয়েছে, বিশ্বকাপে এবারে কিন্তু খেলবে ডেনমার্ক। তারা বিশ্বকাপ বয়কটের দাবি জানিয়েছে। ইউরোপের আর এক দেশ জার্মানিও বিশ্বকাপ বয়কটের রব তুলেছে। জার্মান ফুটবল সংস্থার সহ সভাপতি ওক গটলিচ বলেছেন, আমার মনে হয় এটাই বয়কট করার সঠিক সময়। কাতারে বিশ্বকাপের সময় সকলে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ করছিল। এখন কি হলো? এখন তো একই ঘটনা ঘটছে। জার্মানির পাশে দাঁড়িয়েছে নেদারল্যান্ডসও। সে দেশের প্রায় 1.5 লক্ষ মানুষ একটি পিটিশনে সই করেছেন। তাদের দাবি, বিশ্বকাপ না খেলে ঘরে বসে থাকুক নেদারল্যান্ডস দল, তাতেও তাদের দুঃখ হবে না। কিন্তু যেভাবে আমেরিকায় অভিবাসীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ উঠছে, তাতে সেখানে খেলতে যাওয়া উচিত নয় বলেই মনে করছেন তারা। ইউরোপের বিভিন্ন ফুটবলকে নিয়ে দেশের বয়কটের হুঁশিয়ারিতে চাপ বাড়ছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার চাপ বাড়ছে ট্রাম্পের ওপরেও। নিজেদের ক্ষতি করে কি টি-20 বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবে পাকিস্তান? ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত বিশ্বকাপ বয়কটে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদি মহসিন নকভিরা সত্যি বিশ্বকাপ বয়কট করেন তাহলে ক্ষতি হবে সেই দেশের ক্রিকেটেরই। আইসিসির শাস্তির মুখে পড়তে হবে বাবর আজম, সালমান আলী আঘাতের। পাকিস্তানের দাবি মেনেই ভারতের মাটিতে আয়োজিত টি-20 বিশ্বকাপের হাইব্রিড মডেল এনেছে আইসিসি। অর্থাৎ পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে। সেই মতোই তৈরি হয়েছে সূচিও। কিন্তু যদি পাকিস্তান খেলতে না চায় তাহলে সেই চুক্তি ভঙ্গ হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে আর কোনো প্রতিযোগিতায় হাইব্রিড মডেলের দাবি করতে পারবে না পাকিস্তান। যেখানে খেলা হবে সেখানেই খেলতে হবে তাদেরকে।
আইসিসির কোনো বড় প্রতিযোগিতার আগে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সঙ্গে চুক্তি হয় পূর্ণ সদস্য দেশের। অর্থাৎ টি-20 বিশ্বকাপের আগে আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি হয়েছে। শেষ মুহূর্তে বিশ্বকাপ বয়কট করলে চুক্তি ভঙ্গ করবে পাকিস্তান। প্রতি বছর পাকিস্তানকে লভ্যাংশ হিসেবে 316 কোটি টাকা দেয় আইসিসি। তারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে লভ্যাংশ কেটে দেওয়া হবে। সেক্ষেত্রে 316 কোটি টাকা লোকসান হবে নকভিদের ক্রিকেট বোর্ডের। পাকিস্তান ক্রিকেটের অগ্রগতির নেপথ্যে আইসিসির এই টাকার গুরুত্ব রয়েছে। বিশ্বকাপে না খেললে বড় ক্ষতি হবে পাকিস্তান ক্রিকেটের। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের সরকার যা বলবে তাই মেনে চলবে তারা। অর্থাৎ বিশ্বকাপ বয়কট করা না করার সিদ্ধান্ত পুরোপুরি সে দেশের সরকারের। সেক্ষেত্রে ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে পাকিস্তানকে নির্বাসিত করতে পারে আইসিসি, ঠিক যেমনভাবে আগে জিম্বাবুয়েকে ও শ্রীলঙ্কাকে আইসিসি নির্বাসিত করেছিল। তেমনটাই হতে পারে পাকিস্তানের সঙ্গেও। এমনকি আইসিসির নির্দেশ মেনে এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে নির্বাসিত করতে পারে এশিয়া ক্রিকেট কাউন্সিল। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ভবিষ্যতে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগে ভাববে বিভিন্ন দেশ। দ্বিপাক্ষিক সিরিজের সূচিও আইসিসি তৈরি করে। ভবিষ্যতে কোনো দেশ পাকিস্তানে খেলতে যাওয়ার আগে বা পাকিস্তানকে ডাকার আগে ভাববে। ফলে বিশ্বকাপে না খেললে ক্রিকেটে একঘরে হয়ে যেতে পারে নকভিদের বোর্ডকে। পাকিস্তান সুপার লিগে যেটুকু আকর্ষণ তা বিদেশি ক্রিকেটারদের জন্যই, কিন্তু পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বিভিন্ন দেশ তাদের খেলোয়াড়দের পাকিস্তান সুপার লিগে খেলার অনুমতি নাও দিতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান সুপার লিগের ভবিষ্যৎও সংশয়ে পড়বে। বিশ্বকাপ বয়কটের আগে এই সব ভাবনা রয়েছে পাকিস্তান বোর্ডের মাথায়, আর সেই কারণেই হয়তো সময় নিচ্ছে তারা। বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশকে সমর্থন করলেও বয়কট করা যে অতটা সহজ নয় তা বুঝতে পারছেন নকভিরা। বাংলাদেশের সাংবাদিকদের আশার কথা শোনালো আইসিসি। সে দেশের সাংবাদিকরা অভিযোগ করেছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর তাদের ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ম্যাচে থাকার অনুমতি দেওয়া হয়নি, অর্থাৎ তাদের কার্ড দেওয়া হয়নি। আইসিসি জানিয়েছে এই সমস্যার সমাধান করবার চেষ্টা করা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআইকে আইসিসির একটি সূত্র জানিয়েছে, নতুন করেই সবটা হচ্ছে। যেহেতু আবেদনের সংখ্যা বেড়েছে ও সূচি বদলেছে, তাই সময় লাগছে। সাংবাদিকদের কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি একটি শর্তের কথাও জানা গিয়েছে। ওই সূত্র বলছে, প্রতিটি দেশের একটা নির্দিষ্ট কোটা থাকে। 40 জনের বেশি সাংবাদিককে কার্ড দেওয়া যায় না, কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি সাংবাদিক কার্ডের জন্য আবেদন করেছেন। প্রত্যেককে তো কার্ড দেওয়া যাবে না। কার্ড কাদেরকে দেওয়া হবে তা খতিয়ে দেখা হচ্ছে, তারপর তাদের কার্ড দিয়ে দেওয়া হবে। এর আগে বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন তাদের জানিয়েছেন 130 থেকে 150 জন বাংলাদেশি সাংবাদিক বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি চেয়েছিলেন, তাদের অনুমতি দেওয়া হয়নি। প্রতিভাবান আমেরিকান টিনেজার ইভাজোভিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চলে গেলেন মেয়েদের 1 নম্বর অ্যারিনা সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান অ্যালেক্স ডি মিনাউরকে উড়িয়ে শেষ 4-এ পৌঁছতে কোনো অসুবিধাই হলো না পুরুষদের 1 নম্বর কার্লোস আলকারাজেরও। এছাড়াও পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন আলেকজান্ডার জারেভ ও মেয়েদের সিঙ্গলসের কোকো গফকে হারিয়ে সেমিফাইনালে উঠে চমক দিলেন ইউক্রেনের এলেনা সেতোলিনা। গত বছর এই সময় জোভিচের র্যাঙ্ক ছিল 191, কিন্তু এখন 18 বছরের এই উঠতি তারকা আছেন 27 নম্বরে। এই এক বছরে অসামান্য উন্নতি করেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে অকল্যান্ডে সেমিফাইনাল খেলেছেন, ওভার্টে খেলেছেন ফাইনালে। অনেকেই তাকে বলছেন ভবিষ্যতের 1 নম্বর তারকা হতে চলেছেন তিনি। সাবালেঙ্কাই জোভিচকে উড়িয়ে দিলেন 6-3, 6-0। আলকারাজ জেনিক সিনারের পর সাবালেঙ্কাকে ওই দিন খুলতে বলা হয় ফিটনেস ট্র্যাকার। কবজিতে খড়ির মতো যা পড়া হয়, সাবালেঙ্কা জানিয়ে অত্যন্তই বিরক্ত। অনুরোধ করেছেন যাতে এই ট্র্যাকার তাকে পড়তে দেওয়া হয়, তবে এবার এই ডিভাইস নিষিদ্ধই থাকছে। লকার্সে এদিন ডি মিনাউরকে হারান 7-5, 6-2, 6-1 সেটে। আমেরিকার লার্ডার 3কে 6-3, 6-7, 6-1, 7-6 হারালেন জেরেভ। সেমিফাইনালে জেরেভের সঙ্গে খেলবেন আলকারাজ। মেয়েদের অন্য কোয়ার্টার ফাইনালে কোকো গফকে 6-1, 6-2 উড়িয়ে দেন সেতোলিনা। শেষ 4-এ তাঁর লড়াই সাবালেঙ্কার সঙ্গে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।